আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে সকালটা বেশ ভালোই লাগছে, কারণ অনেক দিন পরে সূর্য উঠেছে। একটানা প্রায় 2 সপ্তাহের মতো বৃষ্টি হয়েছিল, কখনো ঝুম বৃষ্টি আবার কখনো টিপ টিপ বৃষ্টি। তো একটানা অনেক বেশি বৃষ্টি ভালো লাগে না। আজকে খুব সুন্দর রোদ উঠেছে, ভাবছি যে আজকে যেহেতু রোদ উঠেছে কিছু কাপড় চোপড় ধুয়ে নেব। আর বৃষ্টির সময় কাপড় চোপড়গুলো ঘরের মধ্যে থাকলে একটু ভিজা ভিজা থাকে, গন্ধ হয়ে থাকে। বৃষ্টির দিনে এই একটা সমস্যা। তো সকালবেলা একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এরপরে এই তো আমি কিছু কাপড় চোপড় ভিজিয়ে নিচ্ছি। কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখে সকালের নাস্তা তৈরি করব। এখন বাজে হলো সকাল 7:30। তো সকালবেলা আমি রান্নাঘরে চলে এসেছি। সকালে যে কাজ বাজ ছিল সেগুলো কিছু করে নিয়েছি, কাপড় চোপড় ভিজিয়ে দিয়েছি, নিজে ফ্রেশ হয়েছি। আর রাতে সব কিছু গুছিয়ে রেখেছি বলে রান্নাঘরে তেমন কোনো কাজ নেই। তারপরেও একটু স্যাভলন পানি দিয়ে সব কিছু মুছে নেই, কারণ রাতের বেলা তো পোকামাকড় হাঁটতেই পারে। বিশেষ করে রান্নাঘরে তো পোকামাকড় কোথা থেকে আসে বলাই যায় না। তো এরপরে অফ ক্যামেরায় আমি রুটি বেলে নিয়েছি, কিছু হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি, কারণ মাহির হচ্ছে রুটি খেতে চায় না, হালকা তেলে ভাজা পরোটাটাও পছন্দ করে, সেজন্য। তো তাড়াহুড়ো করে রুটি বেলতে গেলে কিন্তু গোল হয় না রুটি। যাই হোক, মেহমান নাই যেহেতু, নিজেরা খাবো, সমস্যা নেই। তো ডিম ভাজি করে নিয়েছি অফ ক্যামেরায়, আর এখানে চা বসিয়ে দিয়েছি। আসলে নিজের কাজ নিজে করার মধ্যে আলাদা একটা শান্তি আছে। কাজের লোক দিয়ে কাজ করালে তাদের জন্য অপেক্ষা করতে হয়। দেখা যায় যে সকালবেলা অনেকটা দেরি করে তারা আসে। আগে যখন আমার কাজের লোক ছিল, মানে সহযোগিতা করার জন্য কেউ ছিল, তখন এভাবেই হতো। দেখা গেছে অনেক কাজ হয়ে গেছে, তারপরে সে এসেছে, তারপরে সে যে ধুয়েছে দেখা গেছে সাবান ফেনা রয়ে গেছে বা এরকম, অতটা পরিষ্কার হয় না। তো নিজের কাজ নিজে করার মধ্যে এর জন্যই একটা আলাদা শান্তি লাগে। তো আমি ডিম ভাজি করে নিয়েছি, আর এখানে চা বানিয়ে নিয়েছি। সকালবেলা আসলে খুব ব্যস্ততার মধ্যেই সময় কাটে, তবে 8টার আগে যদি নাস্তাটা তৈরি করতে পারি আমার কাছে একটু সুবিধা হয়। আর নাস্তা খাওয়ার সময় তাড়াহুড়ো করতে আমার একদমই ভালো লাগে না, রিল্যাক্সের নাস্তা খেতেই ভালো লাগে। তো নাস্তা খাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিয়েছি। এরপরে তো কাপড় চোপড়গুলো ধোয়া হয়েছে, সেগুলো বারান্দায় শুকাতে দিয়ে দিয়েছি। মাহির স্কুলে যাবে, তো স্কুলে যাওয়ার আগে আমি একটু আম কেটে দিয়েছি ওকে খাওয়ার জন্য। ওর স্কুল হচ্ছে 12টায়, আর 12টা থেকে প্রায় 4টা পর্যন্ত থাকতে হয় স্কুলে। স্কুলে টিফিন দেয়, বাসা থেকে টিফিন দিয়ে দিলেও সেটা খায় না। স্কুলে যে টিফিন দেয় সেটা মাঝে মাঝে খায়, মাঝে মাঝে বন্ধুদেরকে দেয়, এই হলো ওর অবস্থা। তো ওকে বললাম যে একটু আম খাও, জোর করে নিয়ে এসেছি আম কেটে ওর কাছে। তো বিকেলবেলা যখন বাসায় ফিরে দুপুরের খাবারটাও খেতে চায় না, এমন একটা অবস্থা। আমার ছেলেকে নিয়ে সবসময় চিন্তায় থাকি যে কখন একটু খাবার দাবার খাওয়া শিখবে, জানি না। ক্লাস 7-এ পড়ে, এখনও আমার ছেলে খাওয়া দাওয়া করতেই চায় না একদম। তো আমি এই যে অফ ক্যামেরায় সব কিছু মোটামুটি জোগাড় করে নিয়েছি দুপুরে রান্নার জন্য। এক চুলায় মাছ ভাজি বসিয়ে দিয়েছি, আর অন্য চুলায় আমি দুন্দুল রান্না করব। আর দুন্দুল রান্না করব হচ্ছে আজকে একদম নিরামিষ, কোনো মাছ দিব না। আমার মাকে দেখি মাঝে মাঝে এভাবে করে রান্না করে, আমিও আজকে ট্রাই করলাম। আমি কখনোই নিরামিষ রান্না করি না, হয়তো বা একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করি, তবে মাছ ছাড়াও দুন্দুল রান্না করলে খেতে ভালো লাগে। তো আমি এখানে একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা সামান্য দিয়েছি, আদা বাটাও ছিল। তো এরপরে সামান্য পরিমাণে ধনিয়া জিরার গুঁড়া, মরিচ হলুদের গুঁড়া দিয়েছি, স্বাদমতো লবণ। তো সব মশলা ভালো করে কষিয়ে এর মধ্যে আমি দুন্দুলগুলো দিয়ে দেব। দুন্দুলে তো একটু পানি দেওয়া যায় না, পানি দিলে তো অনেক বেশি পানি হয়ে যায়, যেহেতু এটা পানি তরকারি, পানি বের হয়। তো মশলা কষিয়ে আমি দুন্দুল দিয়ে এরপরে ঢাকনা দিয়ে রেখে দেব। এতে করে দুন্দুলের গা থেকে যে পানি বের হবে সেটাতেই রান্না হয়ে যাবে।
আর এদিকে এই তো মাছটা একটু উল্টে পাল্টে দিলাম। দুন্দুলগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে এবারে ঢাকনা দিয়ে রেখে দেব। তো মাছটা রান্না করব। মাছ ভাজি তো হয়ে গেছে, ভালো করে একটু কড়া করে ভাজি করে নিয়েছি। এরপরে আমি মাছগুলোকে এক সাইডে রেখে সব মশলা দিয়ে কষিয়ে রান্না করে নিব। তো এইভাবে রান্না করা দেখে অনেক আপুরা কমেন্টে জানায় যে আপু এই রকম রান্না করার সিস্টেমটা তো ভালোই লাগে। তো অনেকেই তো মাছটা তুলে রেখে এরপরে সব মশলা কষিয়ে রান্না করে। আমি হচ্ছে এক সাইডে মাছটা রেখে তারপরে সব মশলা দিয়ে রান্না করি, এতে করে আমার কাছে সুবিধা হয়। তো এভাবে রান্না করতে আমার মাকে দেখেছি, এর জন্য আমিও এইভাবেই ট্রাই করি। তো সমস্যা হয় না এক সাইডে রেখে মাছটাকে মশলা কষিয়ে নিতে। তো এখানে আমি সব মশলাই দিয়েছি, আদা রসুন ধনিয়া জিরা গুঁড়া হলুদ মরিচ সব কিছুই দিয়েছি, পেঁয়াজ বাটা, একটু বাটা কাটা পেঁয়াজ দিলে ভালো হতো, যদিও দেওয়া হয়নি। আর এই তো দুন্দুল থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। তো দুন্দুল রান্না তো হয়ে গেছে, তেমন একটা সময় লাগেনি। আর এই তো মাছ ভাজিও করে নিয়েছি। আর আমি চাল কুমড়াটা অফ ক্যামেরায় হচ্ছে কুটে রান্না বসিয়ে দিয়েছিলাম। এই তো মাছের মাথা দিয়ে চাল কুমড়া একটু ভাজা ভাজা করে নিয়েছি। দুপুরের জন্য রান্না বান্না তো করে নিয়েছি, রান্না হয়ে গেছে অনেক আগেই। এরপরে আমি ঘরটাকে পরিষ্কার করে তারপরে যাব হচ্ছে গোসল করতে। তো আজকে আমি শেয়ার করব আমি কিভাবে আমার ঘরের ফ্লোর ঝকঝকে করে রাখি ঘরোয়া উপায়ে। তো প্রথমে আমি তো সবগুলো রুম সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। আসলে ফ্লোরটা যদি পরিষ্কার থাকে তাহলে দেখতেও ভালো লাগে আর জীবাণুমুক্ত থাকে। সবসময়ের জন্যই ফ্লোরটা পরিষ্কার রাখতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ ফ্লোরের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে পরিষ্কারের উপরে। তো আমি এই যে পাপোশগুলোকে বারান্দায় রোদে দিয়ে দিয়েছি, কারণ পাপোশগুলো তো সবসময় হচ্ছে ধোয়া হয় না। তো রোদ উঠলে রোদে দিলে একটু ভালো হয়। তো এখানে আমি 2 থেকে আড়াই লিটারের মতো পানি নিয়েছি, আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে বেকিং সোডা, আর দিব হচ্ছে লিকুইড যে ডিশওয়াশ, এটা থেকে দিব হাফ চামচ। তো এই উপাদানগুলো তো আমাদের ঘরেই থাকে। আমি ফ্লোর পরিষ্কার করার ক্ষেত্রে আলাদা কিছুই কিনি না, ঘরে থাকা উপাদান দিয়েই ফ্লোর পরিষ্কার করে থাকি এবং আমার ফ্লোর সবসময় ঝকঝকে থাকে। তো বেকিং সোডাটা তো আমাদের সবারই জানা, খুব বেশি কার্যকরী দাগ ছোপ দূর করার ক্ষেত্রে। আর যে কোনো ময়লা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় বেকিং সোডার মিশ্রণ দিয়ে একটু পরিষ্কার করে নিতে পারলে। ঘরের ফ্লোরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখতেও বেশ সুন্দর লাগে, আর জীবাণুমুক্ত থাকে, রোগ জীবাণুর হাত থেকেও রক্ষা পাওয়া যায়। বিশেষ করে যাদের বাসায় ছোট্ট বাচ্চারা আছে তাদের তো সবসময়ের জন্য পরিষ্কার করে রাখা উচিত। তো আমি আসলে একটু খুঁতখুঁতে টাইপের, ফ্লোর পরিষ্কার করার ক্ষেত্রে একদম চকচকে না হলে আমার কাছে ভালো লাগে না। তা আমি দেখেছি যে বেকিং সোডা দিয়ে যদি পরিষ্কার করি খুব সুন্দর পরিষ্কার হয়। বাজারে যে নামি দামি প্রোডাক্ট পাওয়া যায় ফ্লোর পরিষ্কার করার ক্ষেত্রে তার থেকে কোনো অংশেই কম নাই এই যে বেকিং সোডা দিয়ে যদি পরিষ্কার করি। তো ঘরোয়া উপায়ে আমি এভাবেই পরিষ্কার করি, সবসময় তো আলাদাভাবে কেনা হয় না ফ্লোর পরিষ্কার করার উপাদান। তো এরপরে আমি আবার ফ্রেশ পানি নিয়েছি, আর এর সাথে নিয়েছি স্যাভলন। প্রথমে আমি বেকিং সোডা আর লিকুইড ডিশওয়াশ দিয়ে ভালো করে পুরো ফ্লোর পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি জীবাণুমুক্ত করার জন্য নিয়েছি স্যাভলন পানি। আর স্যাভলন পানি দিয়ে মুছলে তো এমনিতেও পোকামাকড়ের হাত থেকেও রক্ষা পাওয়া যায়। অনেক সময় পোকামাকড় হাঁটে, বিশেষ করে বৃষ্টির দিনে উড়ে উড়ে আসে পোকামাকড়। তো এক্ষেত্রে যদি একটু স্যাভলন পানি ইউজ করি তাহলে পোকামাকড়ের হাত থেকেও রক্ষা পাওয়া যায়। তো এই যে সম্পূর্ণ ফ্লোর আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমি যে লিকুইড ডিশওয়াশ দিয়েছি তার পরিবর্তে কিন্তু সামান্য ডিটারজেন্ট পাউডার দিয়েও করা যাবে। মাঝে মাঝে আমি ডিটারজেন্ট পাউডার দিয়েও পরিষ্কার করি, সেক্ষেত্রে অল্প পরিমাণে দিতে হবে। এই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।